Yes, sir. জি স্যার। ওকে, সো অলরেডি তোমরা এক্সের জন্য একটু আইডিয়া পেয়ে দেখানো। সো বেসিক্যালি আজকে আমরা যেটা শুরু করছি চ্যাপ্টার, এটা ডিটারমিনেশন অফ ক্রিস্টাল স্ট্রাকচার। রেকর্ড কি দিচ্ছি ক্লাস দেওয়া হয়নি। Recording in progress. সো এর বলা হচ্ছে যে মোস্ট কমন মেথড যেটা ক্রিস্টাল স্ট্রাকচার অ্যানালাইসিসের জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে এক্স-রে ডিফ্রাকশন। এখানে আরো অনেক মেথড আছে, এর মধ্যে শুধু ডিফ্রাকশনের মধ্যে নিউট্রন ডিফ্রাকশন আছে, বা আরো কিছু মেথড আছে। এটার মধ্যে আমরা শুধু এক্স-রে ডিফ্রাকশনটা কি বলি, এটা মোস্ট পপুলার ওয়ান। ইলেকট্রন ডিফ্রাকশন হয়, যেটা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করা হয়ে থাকে। সো ডিফ্রাকশন কি সেটা তোমরা বোঝো? ডিফ্রাকশন বোঝো? ডিফ্রাকশন Sir, the splitting of monochromatic light into 7 wavelengths. না 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 না, ডিফ্রাকশন Oh, না স্যার, ওটা তো না। ডিফ্রাকশন সেটা না। ডিফ্রাকশন হচ্ছে সেম ফেজে থাকলে দুটো একটা সুপার ইম্পোজ করবে। সো মোস্ট কমন মেথড হচ্ছে এক্স-রে ডিফ্রাকশন। এক্স-রে ডিফ্রাকশন ডিসকভারের অনেক আগেই আমরা ক্রিস্টালোগ্রাফিক ইনফরমেশন গুলো অনেক ইয়ে করেছি, জানতে পেরেছি। মানে ক্রিস্টালের যে ডিটেইল, সিমেট্রি এটসেট্রা এগুলো অনেক আগে আমাদের এসেছে। এরপরে এক্স-রে আবিষ্কার হয়েছে, সেটা আমাদের এই ম্যাটেরিয়াল এই ক্যারেক্টারিস্টিক গুলো দ্রুত রিলেট করতে হেল্প করেছে। ফলে ম্যাটেরিয়াল ক্রিস্টাল স্ট্রাকচার স্টাডি করার জন্য, কেমিক্যাল কম্পোজিশন জানার জন্য এক্স-রে আমাদের খুব হেল্প করে। সো এক্স-রে দিয়ে আমরা ডিফ্রাকশন করি। The phenomenon of diffraction was well understood and it was known that কি বলা হচ্ছে যে diffraction occurred whenever wave motion encountered a set of regularly spaced scattering objects. Wave motion, obviously first thing হচ্ছে এখানে আমাদের wave nature consider করতে হবে, not particle nature. Encountered a set of regularly spaced scattering object. Regularly spaced বলতে এখানে ল্যাটিসের অ্যাটম গুলোকে বোঝানো হচ্ছে, রাইট? স্ক্যাটারিং অবজেক্ট, স্ক্যাটারিং মানে কি? স্ক্যাটারিং মানে কি বলতো? স্যার ছড়িয়ে পড়া স্ক্যাটার। স্যার ওয়েভলেংথের উপর ডিপেন্ড করে স্যার আলোর যে ছড়িয়ে পড়ার ব্যাপারটা, ওটা সাথে স্ক্যাটারিং। ছড়িয়ে পড়া, যে বিমটা আসবে সেটাকে চারদিকে আবার ডিসপার্স করে দেওয়া, এটাকে বলে স্ক্যাটারিং। সো অ্যাটম গুলো হচ্ছে স্ক্যাটারিং, এগুলো স্ক্যাটার করে দেয় এবং এগুলার স্পেস থাকে। আমরা জানি যে কোনো ওয়েভ যদি এই ধরনের কোনো সেট অফ পার্টিকেল অথবা সেট অফ স্ক্যাটারিং সেন্টার অবজেক্টের সাথে এনকাউন্টার করে, তাহলে সেই ওয়েভলেংথ গুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে এবং এরপরে সেই ইয়েটা আসবে, ডিফ্রাকশনটা হতে পারে, নট নেসেসারিলি হবে, হতে পারে। এখানে অনেকগুলো ফেনোমেনন আছে যেগুলো আমরা অনেক ডিটেইলে গেলে দেখি আসলে। সেটা হলো তুমি এক্স-রে কতগুলো পার্টিকেলের উপর ফেললা, আচ্ছা পরে যাচ্ছি, ড্র করেই দেখাই। সেটা হলো যে মনে করো এগুলো হচ্ছে রেগুলারলি স্পেস পার্টিকেল, তুমি এক্স-রেটা এখানে ফেলবা এনে, ঠিক আছে? এরপরে অনেক ঘটনা ঘটতে পারে। এক্স-রে যখন একে দিবে ও ধাক্কা খেয়ে নিজে সরে যেতে পারে, ঠিক আছে? আবার ও সরে না গিয়ে ওর নিজের জায়গার উপর একটু ভাইব্রেট করে তারপর এক্স-রেটাকে ছড়িয়ে দিতে পারে। আবার এই ধাক্কা খেয়ে সরে গিয়ে এখানে এসে তারপরেও সে সরিয়ে দিতে পারে, বুঝা যায়? এটা হচ্ছে ইনকোহেরেন্ট, এটা হচ্ছে কোহেরেন্ট। ক্লিয়ার? তুমি যখন একটা দিকে ধাক্কা দিবা, সে যদি ওই পার্টিকেলটা যদি জায়গায় বসে থেকে ওটাকে রিফ্লেক্ট করে দেয়, তাহলে সেটাকে আমরা বলি কোহেরেন্ট। আর যদি রিফ্লেক্ট জায়গা থেকে না করতে পারে, এটা বলে নন কোহেরেন্ট, ইনকোহেরেন্ট। আমরা যদি এনার্জির টার্মে বলি, ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, ই ইকুয়াল টু এইচ নিউ, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং ফ্রিকোয়েন্সি। তাহলে বলো তো কোহেরেন্টের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে নাকি হবে না? হবে না, হবে না, কারণ হচ্ছে একই এনার্জি এসে পুরো এনার্জিটাই ব্যাক করবে, রিফ্লেকশন হচ্ছে। ইনকোহেরেন্টের ক্ষেত্রে পার্টিকেলটা সরে যায়, সরে যাওয়ার সময় এইচ নিউর একটা পার্ট H1 কাইনেটিক এনার্জি হিসেবে লস হয়ে যায়, ফলে বাকিটুকু সে H2 হিসেবে রিফ্লেক্ট করে, তার মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। এই ক্ষেত্রে এক্সআরডি হবে না, এক্সআরডি হতে হলে অবশ্যই কোহেরেন্ট হতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এক্সআরডি অনেক কমপ্লিকেটেড। আমরা আগে বলেছি যে মাস্টার্স আমরা একটা ফুল কোর্সই পড়াই এক্সআরডি নিয়ে। তো এখানে হচ্ছে খুব শর্টলি যতটুকু তোমাদের বেসিক কনসেপ্ট দেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। সো আমরা যে বলি when a beam of X-ray encounters an electron,
আমরা যখন এক্সআরই পড়াই তখন আমরা দেখাই যে প্রথমত অনেকগুলো রাশি ইকুয়েশন ডিরাইভ করতে হয় যে একটা ইলেকট্রনকে যখন এনকাউন্টার করে তখন কি ঘটে, তারপরে আসে একটা ইলেকট্রনের জায়গায় যখন একটা অরবিটালে সবগুলো ইলেকট্রন মিলে বিহেভ করে তখন কি হয়, বোঝা যাচ্ছে। তারপর নিউক্লিয়াসের চারদিকে সবগুলো ইলেকট্রন থাকে, তারা সম্মিলিত ভাবে যখন ইলেকট্রন গুলো, আমরা এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা মানে ওভারঅল, বাট বেসিক শুরু হয় কোথা থেকে, একটা ইলেকট্রন স্ক্যাটারিং করে, সেই ইলেকট্রন গুলো অরবিটালের চারদিকে ঘুরতে থাকে, সেগুলো থেকে আমরা যখন সম্মিলিত ভাবে পাই তখন পাই একটা অ্যাটম কিভাবে রিফ্লেক্স করে। তারপর সেই একটা অ্যাটম থেকে আমাদেরকে যেতে হয় ক্রিস্টাল স্ট্রাকচারে, একটা ক্রিস্টাল স্ট্রাকচারে অনেকগুলো অ্যাটম থাকে, সেই সবগুলো অ্যাটম মিলে কিভাবে আবার করে, বোঝা যাচ্ছে। তার মানে এই যে ডিফ্লেকশন, কতগুলো সেম ফেজের কতগুলো বিম একসাথে পড়ে একটা একটা উপর সুপার ইম্পোজ হচ্ছে, এটা কিন্তু ইলেকট্রনিক লেভেল থেকে চলতে থাকে। প্রথমে ইলেকট্রনের উপর পড়ে, চারদিকে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ক্লাউড থাকে, সেই ইলেকট্রন গুলো সবাই মিলে একটা সম্মিলিত ডিফ্লেকশন দেয়, তারপর সেখান থেকে আসে অ্যাটম থেকে, তারপর আবার যখন আমরা বড় স্কেলে চিন্তা করি একটা ক্রিস্টালের মধ্যে অনেক অ্যাটম থাকে, তারপর সবগুলো অ্যাটম মিলে ওই ক্রিস্টালের যে প্লেন গুলো থাকে সেখান থেকে আবার ডিফ্লেকশন দেয়। তোমাদের এখানে যেটা পড়াবো শুধু ফাইনাল স্টেপটা, একদম ফাইনালি অ্যাটম থেকে কি হয়, তার মানে ইলেকট্রনিক লেভেলের যে ডিফ্লেকশন ইকুয়েশন গুলো সেখানে কিন্তু আমরা যাচ্ছি না, ঠিক আছে। একদম ফাইনাল যেটা পড়ানো হয় সেটাকে একটা ফাইনাল ইকুয়েশন হিসেবে তোমাদেরকে দেখানো হচ্ছে শুধুমাত্র ম্যাথের জন্য। সো আমরা শুধু এখন আপাতত মেইনলি ইলেকট্রনের কথা বললো, আমরা অ্যাটম থেকে ডিরেক্টলি প্লেন থেকে তোমাদেরকে দেখাবো। সো হোয়ার এ বিম অফ এক্স-রে এনকাউন্টার্স অ্যান ইলেকট্রন, ইলেকট্রিক ফিল্ড অফ দ্য বিম সেটস ইনটু এ ভাইব্রেটিং অর অসিলেটরি মোশন। তাহলে বিমটা যখন পড়বে তখন ইলেকট্রনটা কি করবে, অসিলেট করতে থাকবে, রাইট, মোশন, এবং এটা হচ্ছে কোহেরেন্ট, তার মানে সে মুভ করে যাবে না, সে তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন ধরে রেখে অসিলেটরি মোশনে থাকবে। থাকার পরে সে the electron becomes a source of new set of electromagnetic wave. এক্স-রে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যখন ওই পার্টিকেলের কাছে যাচ্ছে, পার্টিকেলটা এনার্জিটা নিয়ে আবার ছেড়ে দিচ্ছে, জাস্ট লাইক ইট অ্যাক্টস অ্যাজ এ নিউ সেন্টার ফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু সে মুভ করবে না, সে একই রিফ্লেকশনটাকে, একই ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থটাকে আবার ছেড়ে দিবে। নাও অ্যানাদার থিং ক্যান হ্যাপেন, দ্যাট ইজ সেই ইলেকট্রনটা কিন্তু যে এক্সরেটা তার উপরে এসে পড়ছে সেটাকে বিভিন্ন দিকে ছড়িয়ে দিবে, নট অনলি নেসেসারিলি ইন এ সার্টেন ডাইরেকশন। তো একটা ইলেকট্রনের উপর যখন পড়বে এই বিমটা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়বে, এর মধ্যে কোনো একটা সার্টেন ডিরেকশনে শুধুমাত্র ডিফ্লেকশন পাওয়া পসিবল। এই পর্যন্ত বোঝা যাচ্ছে? So since the frequency of oscillation of the electron will be the same as that of incident beam, তার মানে যে বিমটা আসছে ওয়েভলেন্থ, সেই ওয়েভের যে ফ্রিকোয়েন্সি আমাদের যে ইলেকট্রনটা অসিলেট করবে তার ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, সে সেম ফ্রিকোয়েন্সিটা অসিলেট করবে, করতে করতে একটা সময় কি করবে, সে ওই বিমটাকে আবার এমিট করবে, যেটাকে আমরা দেখতে অনেকটা রিফ্লেকশন বলছি, নট রিয়েল রিফ্লেকশন, সে এনার্জি অ্যাবজর্ব করে আবার স্ক্যাটার করে দেয়, বাট এটাকে আমরা একটা রিফ্লেকশনের মতো মনে হয়। So emitted radiation also have the same frequency as the incident beam, যে বিমটা ইলেকট্রনের উপর পড়বে এবং ইলেকট্রন বিম সেটাকে স্ক্যাটার করে দেবে, দুটোরই ফ্রিকোয়েন্সি সেম হবে, কারণ এটাকে আমরা বলি কোহেরেন্স স্ক্যাটারিং, coherent scattering. Okay, so the electron therefore receives a part of the incident energy and radiates in all direction. Incident beam যেটা আসে সেটাকে সে সব ডিরেকশনে রেডিয়েট করে দেয়। When X-ray beam encounters an atom, এখন সরাসরি আমরা ইলেকট্রনের ভেতর থেকে বের হয়ে গেলাম, ওখানে তোমাদের কিছু পড়াচ্ছি না, ওখানে ফিউ চ্যাপ্টারস আমরা এখানে অমিট করি। সো যখন একটা অ্যাটমকে এনকাউন্টার করে, the interaction is limited to the extra nuclear electrons and the nuclear does not take part. এগুলোর কারণ আছে, এগুলো আমরা অনেক ডিটেইলে বোঝাই, যে খুব শর্টলি যদি বোঝাতে চাই তাহলে আমরা বলতে পারি যে একটা নিউক্লিয়াসের চারদিকে হিউজ ইলেকট্রন ক্লাউড থাকে, সেই তুলনায় নিউক্লিয়াস খুব ছোট একটা অবস্থান নেয়। এছাড়া নিউক্লিয়াসের ওয়েট ইলেকট্রনের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে অসিলেশনের সময় নিউক্লিয়াস অসিলেট হয় না যতটা ইলেকট্রন হয়। এ কারণে আমরা বলি যে নিউক্লিয়াস ডাজ নট টেক পার্ট ইন দিস ইন্টারেকশন। নিউক্লিয়াস অল্প জায়গা নেয়, মোস্ট অফ দ্য বিম নিউক্লিয়াসকে পাস করে চলে যায়, ইলেকট্রন গুলোকে স্ক্যাটারিং করে ইলেকট্রন গুলোর মাধ্যমে, এবং নিউক্লিয়াসের ওয়েট বেশি হওয়ার কারণে, অসিলেশন না হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে আমরা স্ক্যাটারিং পাই না, বোঝা যাচ্ছে? So each electron in the atom now becomes a source of X-ray, not nucleus. Atom গুলোর ইলেকট্রন গুলোই X-ray সোর্স হিসেবে কাজ করছে। সোর্স মানে কি? সেকেন্ডারি সোর্স, বাইরের X-ray এসে পড়ার পর সে সেগুলোকে আবার রিফ্লেক্ট করছে। অলদো হ্যাঁ বলো, এক্সট্রা নিউক্লিয়ার ইলেকট্রন যে বলা হয়েছে এটা যে টেক পার্ট করে না, এটা এক্সট্রা নিউক্লিয়ার ইলেকট্রন বলতে কি বোঝানো হয়েছে? to the extra nuclear electrons, extra nuclear electrons, এটা বেসিক্যালি সবগুলো ইলেকট্রনই, যদি এরা এক্সট্রা নিউক্লিয়ার ইলেকট্রন বলেছে, কারণ আমরা দেখবো যে জেড যদি অ্যাটমিক নাম্বার হয়, জেড সংখ্যক ইলেকট্রনই আসলে ইয়েতে অংশ নেয়,
ঠিক আছে, আসলে সবগুলো ইলেকট্রনই অংশ নেয়। আমি জানি না এখন কেন এক্সট্রা লিখছে, বেসিক্যালি নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়ারের বাইরে যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলো ইলেকট্রন এক্সট্রাতে অংশ নেবে, ঠিক আছে, রিফ্লেকশনে স্যার অংশ নেবে। এক্স মানে স্যার নিউট্রনের স্যার ওই যে স্যার প্রোটন মানে প্রোটন আর ইলেকট্রনের মাসটা যোগ করলে স্যার নিউট্রনের মাসটা পাওয়া যায়, মানে স্যার নিউক্লিয়াস স্যার। তো স্যার এখানে স্যার বিটা পার্টিকেলের কথা কি বলতেছে স্যার? এই যে না মানে না, শুধু ইলেকট্রন, শুধু ইলেকট্রন, সিম্পল ইলেকট্রন, নাথিং এলস। নিউক্লিয়াসের বাইরে জাস্ট যে ইলেকট্রন থাকে সেটাই, বুঝা গেছে? একটা যেমন আয়রনের 26টা ইলেকট্রন আছে, এই 26টা ইলেকট্রন পার্ট নেবে এক্সট্রা। বিটা পার্টিকেল, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস, নাথিং। X-ray is all about electron. The electron, those are moving all around the nucleus in the orbitals, ঠিক আছে? শুধুমাত্র অরবিটালের চার থেকে যে ইলেকট্রন গুলো খুলবে সেটাই এখানে কাজ করবে, আর কোনো কিছু, কোনো ইন্টারঅ্যাকশন নেই এক্সট্রাতে। ক্লিয়ার? এখানে কোনো কনফিউশন নেই। So each electron in the atom now becomes a source of X-ray. Although the electrons in the atom are in constant motion around the nucleus of the atom, to a fair degree of approximation, it may be assumed that all the electrons scattered from the center of the atom. এটা কি বোঝা যাচ্ছে? আমাদের এখানে একটা নিউক্লিয়াস থাকবে, এর বাইরে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, প্রত্যেকটা ইলেকট্রনই ডিফ্লেকশনে অংশ নিচ্ছে। ইলেকট্রন গুলো যেহেতু ক্লাউডের মতো ঘুরছে, তাই বলা হচ্ছে যে আমরা ধরে নিতে পারি যে ইলেকট্রনটা আসলে একদম নিউক্লিয়াস সেন্টার থেকে সব রিফ্লেক্ট করছে, বোঝা যাচ্ছে? আমরা যখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডেরাইভ করি তখন আমরা এই প্রত্যেকটা ইলেকট্রন যেহেতু কনস্ট্যান্টলি ঘুরতে থাকে, এটা অ্যাপ্রক্সিমেশনটা হয় যে অ্যাটমের সেন্টার থেকে ডিফ্লেকশনটা হচ্ছে, ক্লিয়ার? কারণ ইলেকট্রন গুলো কন্টিনিউয়াসলি মুভিং, কে কোথায় আছে আমরা জানি না, অন এভারেজ এটা সেন্টার থেকে অ্যাক্টিভেট হয়। আচ্ছা, দেন the atom becomes a point source of X-ray. তাহলে আমরা এখন অ্যাটমে চলে আসলাম। তার মানে একটা অ্যাটম ফ্রিকোয়েন্টলি অল ডিরেকশনে রে দেয়। জেড নাম্বার অফ ইলেকট্রন যদি অ্যাটমে থাকে, তাহলে এই জেড নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে আমার ইন্টেন্সিটিতে, এক্স-রে ইন্টেন্সিটিতে কন্ট্রিবিউট করবে, সবগুলো ইলেকট্রন রেডিয়েশন করবে। when atoms space at regular interval যখন থাকবে তখন একটা এক্স-রে বিম ইরেডিয়েট করবে। Each atom in the array starts scattering the beam and all the scattered beam have the same wavelength. ঠিক আছে, যদি অ্যাটম গুলো যদি রেগুলার অ্যারেঞ্জমেন্টে থাকে, আমরা দেখবো ছবির মাধ্যমে, তখন এগুলো সবগুলো সেম ওয়েভলেন্থের বিমকে রেডিয়েট করতে পারে। কিভাবে করে আমরা দেখাবো, এবং ডিপেন্ডিং অন দ্য ফেজ ডিফারেন্স এই ডিফ্রাকশনটা হবে। আমি আসলে ছবিতে চলে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাকচুয়াল ক্রিস্টাল দ্যাট মিন্স উইল বি রিফ্লেক্টেড ফ্রম এ লার্জ নাম্বার অফ প্যারালাল প্লেন। ওকে, সো খেয়াল করো, এই ছবিটা কি তোমরা পড়েছো আগে? এই ছবি, এগুলো আসলে আমাদের এই বইগুলো স্যারের বই থেকে নেওয়া, এই ছবিগুলো খুব ভালো না, আসলে ডিটেল করা হয় নাই। তারপর আমি দেখাই আসলে কনসেপ্টটা কি। কনসেপ্টটা হচ্ছে এরকম, মনে করো এগুলো হচ্ছে তোমার বিভিন্ন অ্যাটমিক প্লেন, হ্যাঁ, যদিও স্যারের বইতে অ্যাটম গুলো দেখানো হয় নাই, হ্যাঁ, অ্যাটম গুলো দেখানো হয় নাই। তো যদি এভাবে করে একটা রে চলে যায়, অসংখ্য রে আসতেছে, আমি আমার সুবিধার জন্য দুইটা রে নিলাম। আমরা এই দুইটা রে কি বিবেচনা করতেছি, স্যারের বইতে এই ছবিটাই ড্র করা হয়েছে, কিন্তু এটা এখানে যেটা আসছে ইলেকট্রন অ্যাটম, এখানে আরেকটা অ্যাটম আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওইটাই ড্র করা হয়েছে, স্যার শুধু অ্যাটম গুলো শো করেন নাই এখানে। বোঝা যাচ্ছে? অ্যাটম গুলো শো করে নাই। তাহলে দেখো, এই ইনসিডেন্ট বিম যে কোনো অ্যাঙ্গেল থিটাতে এসে পড়তে পারে, রাইট? আমরা এখানে যে ডিফ্রাকশনটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি উপরে একটা দুটা লেয়ার থেকে, আসলে নিচের অনেকগুলো অ্যাটমিক লেয়ার কিন্তু ডিফ্রাকশন হয়। তোমরা কমপ্লিকেসি আরো পরে বুঝবা, সেটা হচ্ছে এখানে আমি ধরে নিচ্ছি সবগুলা প্লেন প্যারালাল, সরি আমরা ধরে নিচ্ছি সবগুলা প্লেন প্যারালাল। আসলে এটা একটা ক্রিস্টালের জন্য, একটা ছোট্ট ইউনিট সেলের জন্য। তুমি যখন পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালে যাবা, তখন কি ক্রিস্টাল গুলা প্যারালাল থাকবে? এক একটা ক্রিস্টাল এক এক দিকে থাকবে, বুঝো? জি স্যার। তো আমরা এখন যেটা আইডিয়াল পড়াচ্ছি, এক্সরে করে আমরা আইডেন্টিফাই করতে পারি যেটা সিঙ্গেল ক্রিস্টাল না পলিক্রিস্টাল, ক্রিস্টালগুলো ছোট বড় কোন দিকে ওরিয়েন্টেড আছে। আপাতত ধরে নিচ্ছি আমরা যে একটা ক্রিস্টাল কিভাবে রিফ্লেক্ট করে সেটা দেখাচ্ছি, অনলি একটা ক্রিস্টাল। যদি সেটা পিওর সিঙ্গেল ক্রিস্টাল হয়, তাহলে তার ডিফ্লেকশনটা কিভাবে হয়, এগুলো অনেক কিছু আছে, আমরা জাস্ট সিম্পলিফাইড করে বুঝি। একটা সিঙ্গেল ক্রিস্টালের প্লেন গুলো হচ্ছে সব প্যারালাল,
সো এগুলো সবগুলো অ্যাটম গুলো আছে। এখন একটা বিম এসে পড়লো, এসে রিফ্লেক্ট করলো। আমরা বললাম যে প্যারালাল বিম। প্যারালাল বিম কিভাবে আসে, এখানে অনেক কিছু আছে। এটা আমরা মেনলি এই বিমগুলোকে কতগুলো স্লিটের মধ্যে দিয়ে পাস করা হয়, কলিমিনেট করা হয়, এর ফলে সেগুলো সেম ফেজে চলে আসে, প্যারালাল হয়ে যায়। আদারওয়াইজ নরমাল লাইট সোর্সে যে কোনো এক্সরে বিম থেকে যখন এক্সরে তৈরি করা হয়, এক্সরে ক্যাথোড বিম এগুলো কিন্তু প্যারালাল না, অল ডিরেকশন থাকে। এগুলোকে বিভিন্ন লেন্সের মাধ্যমে কনভার্টস করা হয়, তারপর স্লিটের মধ্যে দিয়ে পাস করে প্যারালাল বিম দেওয়া হয়। তো প্যারালাল বিম যদি এসে পড়ে, খেয়াল করো কতগুলো প্যারালাল বিম। যদি বিমগুলো প্যারালাল হয়, তোমরা কি ফেজ বোঝো? ওয়েভলেন্থের ফেজ, জি স্যার। ওয়েভ ফাংশন আছে না, এ sin ওমেগা টি প্লাস মাইনাস ল্যামডা ইয়ে থেকে যেটা। সো সেম ফেজে যদি বের করতে হয়, তাহলে প্যারালাল বিমের যদি পারপেন্ডিকুলার একটা রেখা টানা হয়, তাহলে কিন্তু প্যারালাল বিমের সবগুলো পয়েন্টের ফেজ সেম। দেখো, তার মানে কি এর উপর সবাই ফেজ সেম, তাই না? সেম ফেজ। এই বিমগুলো খেয়াল করো, ফেজ মানে কি এই লাইনের উপর সবাই দেখো প্রত্যেকটা ওয়েভের সেম পয়েন্ট। যদি এই ওয়েভটা এভাবে যেত তাহলে কিন্তু আর সে সেম ফেজ হইতো না। তার মানে দেখো যেখান দিয়ে লাইন টানতেছে, দেখো প্রত্যেকটা ওয়েভের হাইট সেম, তাই না? বোঝা যাচ্ছে? সেম ফেজ, সেম ফেজ। তো যদি সেম ফেজে আসে, মনে করি এই বিমটা এখানে এসে পড়ে রিফ্লেক্ট করে গেল ফর এনি অ্যাঙ্গেল থিটা, এই বিমটা এখানে এসে রিফ্লেক্ট করে গেল প্যারালাল। এখন আমরা যদি এখানে আরেকটা লম্ব টানি, তাহলে অবশ্যই এই পয়েন্টও তারা প্যারালাল হবে, সেম ফেজ হবে, রাইট? যদি এখানে সেম ফেজ হয়, তাহলে এখানে সেম ফেজ হবে। এখন হবে কি হবে না, এটা আসলে ডিপেন্ড করতেছে যে তারা কতটুকু পাথ ডিফারেন্স ফলো করেছে। হ্যাঁ, আমি যেটা অনেক শর্টকাট করে পড়াতে হচ্ছে, তোমার যেখানে কনফিউশন হয় সেই জায়গাটা বলবা, তখন আমি তোমাদের ক্লিয়ার করবো এই জায়গাটা। মনে করো এই ওয়েভটা এভাবে যাচ্ছে, এই ওয়েভটা এভাবে যাচ্ছে, দুইজন যদি একইভাবে যায়, তাহলে আমি যে জায়গাতেই থামবো সেই জায়গাতেই একই রকম পাবো, তাই না? কিন্তু যদি রেটা এরকম এদিকে উপরের দিকে যায়, তারপর নিচের দিকে নামে, তাহলে কিন্তু যে কোনো সময় কাটলি একই জায়গায় পাবো না, যদি প্যারালাল না চলে, স্ট্রেট না চলে। ঠিক আছে, সেটাই দেখানো হচ্ছে। দেখো এই জায়গাটায় পাবো কি দেখার জন্য আমাদের একটা কাজ করতে হয়। দেখো এখান থেকে একটা প্যারালাল লাইন টানলাম, ও কিউ এমএক্স এর প্যারালাল, এনওয়াই প্যারালাল, এনওয়াই প্যারালাল ওজেড ড্র করলাম, ও আর। তাহলে কি দেখো এখান থেকে এখানে যেটুকু ওয়েভ গেছে, এখান থেকে এখানে তুমি যদি এইটুকু ভুলে যাও, তাহলে কি তারা স্ট্রেট লাইনে যাওয়ার মতো ব্যাপার না। এখানে আমি যদি এইটুকু ডিস্টেন্স বাদ দেই, এখান থেকে ও যতটুকু আসলো, এখান থেকে এক্স ততটুকু আসলো, কারণ কি এটা সমান ডিস্টেন্স। আবার এখান থেকে যতটুকু যাচ্ছে, এখান থেকে ততটুকু যাচ্ছে। আমি পরের স্লাইডে যাই, তাহলে মনে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, সেটা হলো এখানে এক্স কিউ সমান হচ্ছে এম ও, এক্স কিউ, এই যে এক্স কে কিউ যতটুকু ডিস্টেন্স, এম থেকে ও ততটুকু ডিস্টেন্স, রাইট? আবার আর ওয়াই সমান হচ্ছে ও এন। তাহলে এই যে দুইটা বিম এম এক্স থেকে এন ওয়াই তে আসলো, ওরা কতটুকু পাথ ডিফারেন্স এক্সট্রা ফলো করলো? সেকেন্ড এটা পিআর প্লাস পিকিউ, পিআর প্লাস পিকিউ, তাই না? জি স্যার। তাহলে পিআর প্লাস পিকিউ যদি জিরো হয়, তাহলে কি হইতো বলো তো? পিআর প্লাস পিকিউ জিরো হলে এই লাইনগুলো কি এই লাইনগুলোর উপর দিয়ে যেত না? বা পিআর প্লাস পিকিউ যদি জিরো হইতো, তাহলে কি এই লাইনটা স্ট্রেট নেমে যেত না? বুঝতে পারো? জি স্যার। পিআর প্লাস পিকিউ যদি জিরো হতো, তাহলে এই লাইনটা কিন্তু স্ট্রেট নেমে যেত, এই লাইনটা স্ট্রেট নেমে যেত। তখন অবশ্যই তারা এই পয়েন্টে এরকম সেম ওয়েভ পাইতো। কিন্তু এখন কিন্তু আমরা শিওর না এটা কি এখান দিয়ে যাবে না অন্যখান দিয়ে যাবে। যে ছবিটা আঁকা হয়েছে এটা কিন্তু আমরা শিওর না। এই পাশটা ঠিক আছে, আমরা তৈরি করেছি এভাবে, কিন্তু এই পয়েন্টটা মিলবে কিনা এটা ডিপেন্ড করে যদি এইটুকু ডিস্টেন্স যেটা হচ্ছে দুইটার পাথ ডিফারেন্স, এইটুকু ডিস্টেন্স যদি এন ল্যামডা হয়, এটা ডিফ্লেকশনের ইকুয়েশন, এটা কিন্তু ডিফ্লেকশনের কন্ডিশন, রাইট? জানো তো তোমরা ডিফ্লেকশনের কন্ডিশনই হচ্ছে যে যদি দুইটা ওয়েভলেন্থের পাথ ডিফারেন্স যদি ল্যামডার ইন্টিজার টাইমস হয়, তাহলেই শুধুমাত্র একটাই বিমের উপর কমপ্লিটলি সুপার ইম্পোজ করতে পারে, ফলে আমরা হাই ইন্টেন্সিটির বিম পাই, রাইট? তার মানে একটা বিম যদি এরকম যায় আর একটা বিম যদি তার উপর দিয়ে এরকম যায়, দুইটা মিলে অ্যাড হয়ে অনেক বড় একটা পিক হয়ে যাবে, রাইট? বাট সেই জন্য কন্ডিশন হচ্ছে কি
দুইটা হয় একই পথে চলতে হবে, অথবা একটা যদি ঘুরে 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 আসে, একটা যদি স্ট্রেট পথেও যায়, বুঝি না, একটা যদি দেখতে পাচ্ছ, মনে হয় দেখতে পাচ্ছ না, হ্যাঁ, একটা যদি এভাবে ঘুরে ঘুরেও যায়, একটা যদি স্ট্রেট পথেও যায়, দুইজনের পাথ ডিফারেন্স যদি n ল্যামডা হয়, এট দ্য এন্ড দেখা যাবে একজন একজনের উপর সুপার ইম্পোজ হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, সো দেন যদি তাই হয়, তাহলে আমরা বলতে পারি যে এইটুকু ডিস্টেন্স কিউপি প্লাস পিআর সমান এন ল্যামডা হইতে হবে, ডিফ্রাকশন হইতে হবে, না হলে কিন্তু কোনো অ্যাটমিক প্লেন থেকে ডিফ্রাকশন হবে না। এবং আমরা যদি দেখি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হয়। এটা যেহেতু থিটা, এটা 90 ডিগ্রি, সো পি কিউ সমান হচ্ছে কি, বেসিক্যালি এটা কি ও, এটা ও পিও সাইন থিটা, তাই না? পি কিউ সমান পিও সাইন থিটা, পি আর সমান পিও সাইন থিটা, তার মানে পি কিউ যোগ পি আর সমান হচ্ছে টুয়াইস পিও সাইন থিটা। এখানে এটা কি, একটা অ্যাটমিক প্লেন, এটা আরেকটা অ্যাটমিক প্লেন, এটা আরেকটা অ্যাটমিক প্লেন, অ্যাটমিক প্লেন গুলো ইন্টারপ্লেনার স্পেসিং হচ্ছে ডি। তার মানে কি, তোমার কিউপি প্লাস পি আর সমান কি, টুয়াইস ডি সাইন থিটা না? বোঝা যাচ্ছে? কিউপি পি আর প্রত্যেকটি হচ্ছে ডি সাইন থিটার সমান, ওপি সাইন থিটা, টুয়াইস ডি সাইন থিটা, সো এন ল্যামডা ইকুয়াল টু টুয়াইস ডি সাইন থিটা। এটা হচ্ছে আমাদের রিফ্লেকশন ইকুয়েশন। তার মানে কোন একটা অ্যাটমিক প্লেনে প্যারালাল লাইট পড়ার পরে যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় ফর এ গিভেন ইন্টারপ্ল্যানার স্পেসিং অফ ডি, যদি তাদের পথ ডিফারেন্স ওয়েভলেন্থ ল্যামডার পূর্ণ গুণিতক হয়, শুধুমাত্র তখন ওই থিটা অ্যাঙ্গেলের জন্য আমরা দেখতে পাবো যে রে গুলো সুপার ইম্পোজ হয়ে এখানে বিম আসবে, ফলে আমরা একটা পিক পাবো, আদারওয়াইজ পাবো না। বোঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে এখানে? নাহলে আমি প্রসিড করবো। ওকে, ফাইন। এখন এখানে একটু কমপ্লিকেসি আছে, সেটা হচ্ছে যে n ইকুয়াল টু কি হবে? আমরা নর্মাল ভাবে ধরে নেই n ইকুয়াল টু 1, এটাকে আমরা ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন বলি, ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন। আচ্ছা, তো অন্যভাবে বুঝাই, এগুলো আসলে এত শর্টকাট যে বোঝানো খুব মুশকিল। দেখো, মনে করো এই দুইটা ওয়েভকে বিবেচনা করি, মনে করি এই কন্ডিশনের জন্য n ল্যামডা ইকুয়াল টু টুয়াইস ডি সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, ধরি n ইকুয়াল টু 1, শুধু ল্যামডা, এটা গেল একটা। আরেকটা ধরি টুয়াইস ল্যামডা ইকুয়াল টু টুয়াইস ডি সাইন থিটা, রাইট? এটাকে কিন্তু আমি লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু 2 ডি বাই 2 সাইন থিটা, লিখতে পারি না? তাহলে এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনের রিলেশনটা দেখো, সবাই বুঝতেছো? যদি ল্যামডা ইকুয়াল টু টুয়াইস ডি সাইন থিটা হয় আর টুয়াইস ল্যামডা ইকুয়াল টু টুয়াইস ডি সাইন থিটা হয়, যদি টুয়াইস ল্যামডা পথ ডিফারেন্স হয়, আমি কিন্তু ল্যামডা ইকুয়াল টু 2 ডি বাই 2 সাইন থিটা লিখতে পারি। যদি থ্রাইস ল্যামডা ইকুয়াল টু ইকুয়েশনটা হয়, সেক্ষেত্রে আমি ল্যামডা ইকুয়াল টু টুয়াইস ডি বাই 3 সাইন থিটা লিখতে পারি, তাই না? কোন কনফিউশন আছে? না স্যার। তাহলে দেখো, যদি তাই হয়, তাহলে আমরা সবগুলো ইকুয়েশন কি ল্যামডার সামনে 1 বানায় ফেলতে পারি চাইলে। তাহলে হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যদি এই রে এবং এই রে এর পাথ ডিফারেন্স হয় ল্যামডা, আমরা এটাকে বলবো ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন ফর দিস টু প্লেন। ক্লিয়ার? যদি টুয়াইস ল্যামডা পাথ ডিফারেন্স হয়, আমরা বলবো সেকেন্ড অর্ডার ডিফ্রাকশন ফর ফার্স্ট টু প্লেন। যদি থ্রাইস ল্যামডা হয়, আমরা বলবো থার্ড অর্ডার ডিফ্রাকশন ফ্রম ফার্স্ট টু প্লেন। এখন দেখো, যদি আমরা টুয়াইস ডি ল্যামডা বলি, আচ্ছা না, এখন মনে করো এইটা, এই প্লেনটার কথা চিন্তা করো, এই প্লেনটা আর এই প্লেনটা, মনে করো এই দুইটার জন্য আছে ল্যামডা ইকুয়াল টু টুয়াইস ডি সাইন থিটা। তাহলে এটা কত অর্ডার, কোন অর্ডার ডিফ্রাকশন বলো তো? প্লেন 1 আর 3 এর জন্য যদি ল্যামডা ইকুয়াল টু সাইন থিটা হয়, কততম অর্ডার হবে? ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার?
তোমরা এক্স রে তো লস্ট করো, আমি যতটুকু বুঝতেছি পুরোপুরি লস্ট হবে এখানে। বলো এটা কোন অর্ডার হবে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার নাকি থার্ড অর্ডার? ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার। যদি n ল্যাম্ডা ইকুয়াল টু টুয়াইস ল্যাম্ডা ইকুয়াল টু হয় তাহলে কত অর্ডার হবে? সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার। এখন টুয়াইস ল্যাম্ডাকে কিন্তু আমরা এই ইকুয়েশন দিয়ে লিখতে পারি, রাইট? জি স্যার। তার মানে কি d/2 হয়ে গেল। এখানে আমার d ছিল এটা, তাই না? এই মাত্র যেহেতু আমি n ল্যাম্ডা ইকুয়াল টু sin থিটা বলছিলাম, 2 ল্যাম্ডা ইকুয়াল টু d/2 মানে কিন্তু ছোটটা। জি স্যার। এখন d/2 হচ্ছে এটা, d/2 এটা। তাহলে d/2 যদি এটা হয় তখন আমার ইকুয়েশন হচ্ছে ল্যাম্ডা ইকুয়াল টু 2d/2 sin থিটা। তার মানে কি বোঝো যে সেকেন্ড অর্ডার ডিফ্লেকশন ফ্রম দিস প্লেন এবং ফার্স্ট অর্ডার ডিফ্লেকশন ফ্রম দিস প্লেন সেম থিং। জি স্যার, ভ্যালু সেম আসবে। বোঝা যাচ্ছে? এটা যদি ফার্স্ট অর্ডার ডিফ্লেকশন হয় এটাকে আমরা সেকেন্ড অর্ডার ডিফ্লেকশন, সরি এটাকে যদি আমরা সেকেন্ড অর্ডার ডিফ্লেকশন বলি তাহলে এটাকে আমরা বলতে পারবো কি ফার্স্ট অর্ডার ডিফ্লেকশন। সো যদি টুয়াইস ল্যাম্ডা হয় এই প্লেনের জন্য তাহলে সেকেন্ড অর্ডার, কিন্তু আমি যখন 2টাকে এই পাশে নিয়ে আসতেছি এটা ফার্স্ট অর্ডার হয়ে যায়, কিন্তু তখন এটা হয়ে যায় 2/2। আচ্ছা আমরা যদি এই প্লেনটাকে 100 বলি তাহলে এই প্লেনটা কত হবে? 200, তাই না? মিডল প্লেনটা 200 হবে না? হাফে হাফ ডিস্টেন্স যেটা থাকে। আচ্ছা এটার জন্য আমরা পাচ্ছি 200। আচ্ছা সো 200 ফার্স্ট অর্ডার 100 ফার্স্ট অর্ডার যদি ধরি, ঠিক আছে। তাহলে 100 জন্য যেটা সেকেন্ড অর্ডার ডিফ্রাকশন ছিল সেটা 200 জন্য কি ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন। 200 জন্য ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন। তো এভাবে করে আমাদের যে ডিফ্রাকশন গুলো আছে আসলে ক্রিস্টালের তো আসলে সব প্লেন থেকে ডিফ্রাকশন হচ্ছে, ঠিক আছে? কখনো উপরের প্লেন থেকে, তারপরে কখনো নিচের প্লেন থেকে, অনেক কমপ্লেক্স ব্যাপার আছে। সো বেসিক্যালি তোমরা এন ব্যাপারটাকে আপাতত ইগনোর করতে পারো, কারণ হলো নিচের যে থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার ডিফ্রাকশন আছে এগুলো সবই আসলে কি আমাদের এগুলো সবই হচ্ছে আসলে কোনো না কোনো প্লেনের ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন, কোনো প্লেনের ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন, অন্য একটা কোনো প্লেনের থার্ড অর্ডার ডিফ্রাকশন আর কি, ঠিক আছে? তাহলে 100 জন্য যেটা থার্ড অর্ডার তাহলে সেটা কোন প্লেনের জন্য ফার্স্ট অর্ডার হবে বলতো? থ্রি 300 জন্য ফার্স্ট অর্ডার হবে। আচ্ছা সো 100 জন্য যদি n অর্ডার হয়, মানে HKL প্লেনের জন্য, HKL প্লেনের n অর্ডার ডিফ্রাকশন যে কথা, NH NK NL এর ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন একই কথা, রাইট? HKL প্লেনের n অর্ডার ডিফ্রাকশন যে কথা, NH NK NL এর জন্য ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন সেম কথা, রাইট? 100 জন্য যেটা ফোর্থ অর্ডার, 400 সেটা ফার্স্ট অর্ডার। ক্লিয়ার? 100 জন্য যেটা, কারণ 100 জন্য ফোর্থ অর্ডার ইকুয়েশনটা কি? 4 ল্যাম্ডা ইকুয়াল টু টুয়াইস ডি sin থিটা। এটা হচ্ছে এটা। তো আমি যদি এই ইকুয়েশনটাকে 4টাকে এই পাশে নিয়ে আসি তখন এটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন হয়ে যায়। কিন্তু d/4 মানে কি? 100 এর জায়গায় 400। সো 100 জায়গায় এটা 400 চলে আসছে। এটা ক্লিয়ার? হ্যাঁ, এগুলো কিন্তু ম্যাথ আছে, এগুলো পড়তে হবে ভালো করে তোমাদের। সো যদি HKL প্লেনের জন্য n অর্ডার হয় সেটা NH NK LN এর জন্য ফার্স্ট অর্ডার। আবার দেখো 100 জন্য যদি এখানে 5 থাকতো তাহলে এটা তো 5 ল্যাম্ডা সমান টুয়াইস ডি sin থিটা, তার মানে ফিফথ অর্ডার ডিফ্রাকশন। 5টাকে সরাই দিলেই ফার্স্ট অর্ডার, কিন্তু 5টা তখন চলে আসবে d এর নিচে, d/5। আর d/5 কখন হয়? 100 যদি এটা হয় d/5 হবে 500 প্লেন, ইন্টারপ্লেনার স্পেসিং, রাইট? 500 প্লেনের স্পেসিং হচ্ছে d/5, তার মানে 500 প্লেনের জন্য এটা হয়ে যাচ্ছে ফিফথ অর্ডার, ফার্স্ট অর্ডার। এটাই বলা হচ্ছে 5 দিয়ে গুণ হয়ে যাচ্ছে 500, যেটা ছিল 100 এটা 100, 5 দিয়ে গুণ করলে 500। সো HKL প্লেনের n অর্ডার ডিফ্রাকশন
যে কথা NH NK NBL প্লেনের ফার্স্ট অর্ডার ডিফ্লেকশন একই কথা। এই কারণে আমাদের বেসিক্যালি ওভাবে চিন্তা না করলেও হয়। ইনিশিয়ালি আমরা এখন যখন চিন্তা করবো আমরা শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডিফ্লেকশন নিয়ে চিন্তা করলেই হবে। তো আমরা ফার্স্ট অর্ডার ডিফ্লেকশন নিয়ে চিন্তা করব। আমরা একটা জিনিস দেখাবো এখানে, টু ল্যাটিস ভেতরে অনেকগুলো প্লেন থেকে আসবে। আমরা এই ছবিটা একটু দেখি। আমাদের n ল্যামডা সমান হচ্ছে টুয়াইস দি sin থিটা, তাহলে থিটা সমান কত হবে? sin ইনভার্স n ল্যামডা বাই টুয়াইস ডি না? আপাতত তাহলে তোমরা এটুকু বুঝতে পারলা যে এটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ব্যাপারটা কি। এখন একটা জিনিস হলো যে থিটা ইকুয়াল টু sin ইনভার্স n ল্যামডা বাই টুয়াইস ডিটা, আমরা সাইড চেঞ্জ করলে। এখন দেখো আমাদের নরমালি আমরা কপার এক্সরে ইউজ করি, যার ওয়েভলেন্থ হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। সো n ইকুয়াল টু 1 ফার্স্ট অর্ডার, ল্যামডা ইকুয়াল টু 1.54, 2d, d হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিং। ধরলাম বিসির একটা 100 প্লেন যার ইন্টারপ্ল্যানার স্পেসিং হচ্ছে 1.181 অ্যাংস্ট্রম। তাহলে দেখা যাচ্ছে থিটা ইকুয়াল টু কত? 40.7 কি লিখছি? 40.7 হবে। সো বোঝা হচ্ছে যে এই অ্যাঙ্গেলে কি হবে, আমাদের একটা ডিফ্লেকশন পাওয়া যাবে, তাই না? বোঝা যাচ্ছে? তুমি যদি এই ওয়েভলেন্থের লাইট ইউজ করো তাহলে এটাও কনস্ট্যান্ট, 1.81 তো ম্যাটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট। তো তুমি যদি 1.54 অ্যাংস্ট্রম ইউজ করতে পারো ওয়েভলেন্থ, তাহলে 40.7 এ তুমি একটা ডিফ্লেকশন পাবা। ক্লিয়ার? জি স্যার। এখন একটা জিনিস খেয়াল করো যে আমি যদি সেকেন্ড অর্ডার ডিফ্লেকশন চাই তাহলে 2 বসাইতে হবে ইকুয়েশনে। এখানে 2 ইনটু 1.54, 2 ইনটু 1.1, 1.303। sin থিটার ভ্যালু কিন্তু 1 এর চেয়ে বড় হতে পারে না, রাইট? তার মানে তুমি থিটা ল্যামডাটাকে বড় করতে পারবে না আর এই ক্ষেত্রে এই ডি এর জন্য, এই ম্যাটেরিয়ালের জন্য। কারণ ল্যামডা যদি এর চেয়ে বড় হয় sin থিটা উপরে চলে যাচ্ছে। তার মানে এখানে একটা ইন্ডিকেট করতেছে যে মানে এটা সেকেন্ড অর্ডারে, এটা সেকেন্ড অর্ডার সম্ভব না। এট দ্য সেম টাইম এখান থেকে আমরা দেখতে পাই যে ল্যামডার ভ্যালু যদি ফার্স্ট অর্ডারে চিন্তা করি, এই ল্যামডাটা যদি বাড়াইতে থাকো তাহলে একসময় কি sin থিটা ক্রস করে যাবে না 1 এর ভ্যালু? 1 এর ভ্যালু ক্রস করে যাবে। তার মানে কি তুমি অনেক বড় ওয়েভলেন্থ দিয়ে কোনোদিন ডিফ্রাকশন করতে পারবে না। সে কারণে তুমি, আমরা এখানে বলি যে আমরা যদি এখানে লিখছি কোথাও মনে হয় লিখেছি আমি, আচ্ছা তাহলে টুয়াইস, আচ্ছা এই রিলেশনটা বলো তাহলে n ল্যামডার ভ্যালু কি টুয়াইস এর চেয়ে বড় হতে হবে না কম হতে হবে? কম হতে হবে। কম হতে হবে। তার মানে যে কোনো ম্যাটেরিয়ালে ডিফ্লেকশন করার সময় তোমাকে দেখতে হবে যে ওয়েভলেন্থটা ইউজ করতেছো, হ্যাঁ, এটার যদি আমরা সেকেন্ড অর্ডার ধরি তাহলে n ল্যামডা ইকুয়াল টু টুয়াইস ডি sin থিটা, ফার্স্ট অর্ডারই যদি ধরি অ্যাটলিস্ট মিনিমাম ফার্স্ট অর্ডার যদি ধরি তাহলে সেটাকে টুয়াইস ডি থেকে ছোট হতে হবে, আদারওয়াইজ তুমি ডিফ্লেকশন করতে পারবে না। তার মানে বড় ওয়েভলেন্থের কোনো বিম যদি তুমি ইউজ করো তাহলে ডিফ্লেকশন হবে না। এই কারণে তুমি ইউভি লাইট দিয়ে, ইনফ্রারেড দিয়ে তাইলেও ডিফ্লেকশন করতে পারবে না। ডিফ্লেকশন করতে হলে তোমাকে এক্স রে ওয়েভলেন্থে যেতে হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নির্দিষ্ট কিছু সার্টেন ওয়েভলেন্থে। আবার খুব ছোটতে গেলেও হবে না। আল্ট্রাভায়োলেট রে দেখো ওয়েভলেন্থ হচ্ছে 500, আল্ট্রাভায়োলেট রে ওয়েভলেন্থ হচ্ছে 500 অ্যাংস্ট্রম। তুমি যদি এখানে 500 বসাও তাহলে দেখো এটা কিন্তু অবশ্যই 1 এর চেয়ে বেশি হয়ে যাবে, ঠিক আছে, 5 পয়েন্ট বসাইলে। তো সে কারণে তখন এক্স করা যাবে না। আবার যদি খুব ছোট হয় তাহলে কি সমস্যা হবে বলতো? এটা যদি খুবই ছোট হয়, ল্যামডা যদি খুব ছোট হয় তাহলে থিটার ভ্যালু 0 এর কাছাকাছি চলে যাবে, তখন আবার মেজারমেন্ট ডিফিকাল্ট হয়ে যাবে। সো খুব হাই হলে ডিফ্লেকশন পসিবল না, খুব ছোট হলে মেজারমেন্ট পসিবল না। এই কারণে মাঝামাঝি রেঞ্জের কিছু ওয়েভলেন্থ দিয়ে আমরা শুধুমাত্র ডিফ্লেকশন করতে পারি। আমরা ইলেকট্রন ডিফ্লেকশন করি, আমরা নিউট্রন ডিফ্লেকশন করি, আমরা এক্স রে ডিফ্লেকশন করি, কিন্তু আমরা চাইলেই কিন্তু আল্ট্রাভায়োলেট কিংবা ইনফ্রারেড রে দিয়ে ডিফ্লেকশন করতে পারবো না। এটা হচ্ছে ডিফ্লেকশনের লিমিটেশন, যে আমরা যে কোনো রে দিয়ে ডিফ্লেকশন করতে পারবো না। আচ্ছা, তো আমরা এখানে মেইনলি যেটা দেখলাম ডিফ্লেকশনটা কি, ডিফ্লেকশনটা কিভাবে হচ্ছে, কোন প্লেনগুলো থেকে আসছে, ব্র্যাগ ইকুয়েশন বলা হয়, n ল্যামডা ইকুয়াল টু টুয়াইস sin থিটা। আরেকটা দেখেছি যে অর্ডার অফ ডিফ্লেকশন বলতে কি বোঝায়, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার ডিফ্লেকশন, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আছে, এটা আজকে আর পড়াবো না, সেটা হলো যে কিভাবে তোমার ওয়েভলেন্থ চেঞ্জ করার মাধ্যমে অনেক বেশি ডিফ্লেকশন পাওয়া যেতে পারে। আজকে যেটুকু পড়ালাম এটুকু বই থেকে আগে ভালো মতো বুঝে নাও, না হলে নেক্সট দিন থেকে আগাতে পারবো না। কারো যদি কোনো কনফিউশন থাকে ক্লাসে শুরুতে জিজ্ঞেস করবা, নেক্সট ক্লাসে আমি সেটা অ্যান্সার করে তারপর ক্লাস শুরু করবো, ঠিক আছে। তোমরা পড়বা, এনি কনফিউশন থাকে ক্লাসে জিজ্ঞেস করো, আমি এক্সপ্লেইন করে তারপর ফার্দার প্রসিড করবো, কারণ আমি জানি এটুকু পড়তে গেলে সবার মধ্যে অনেক কনফিউশন আসবে, ঠিক আছে। পরে কেউ আসছো?
ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ।